একটা বাড়ি, একটা পরিবার আর একটা জিনিস যেটা কখনো ওই বাড়ি ছেড়ে যায়নি। দেয়ালগুলো চুপচাপ, জানালাগুলো বন্ধ, কিন্তু তবুও মনে হয় কেউ তাকিয়ে আছে। কারণ এই বাড়িতে তুমি কখনোই একা নও। রাতে যখন সবাই ঘুমায়, কিছু স্মৃতি জেগে ওঠে, কিছু ছায়া নড়ে ওঠে, আর কিছু দরজা খোলে যেগুলো কখনোই খোলা উচিত ছিল না। নির্জন রাতে 31 নম্বর পুরনো বাড়ির ভেতরে এক বৃদ্ধ মহিলা নিথর পড়ে থাকা এক তরুণীর দেহকে নিষ্ঠুরভাবে টেনে নিয়ে যাচ্ছিল। সে যখন মেয়েটির লাশ সরাতে ব্যস্ত, তখনই হঠাৎ ওপর থেকে এক মহিলা পাশে থাকা লাল গাড়ির ওপরে পড়ে সেখানেই মারা যায়। বৃদ্ধ মহিলাটি গাড়ির ওপরে থাকা লাশের দিকে একবারও নজর দেয় না। সে বাড়ির ভেতরে ঢুকে আয়নার পেছনের জগতে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু অদ্ভুত সেই আয়নার দরজাটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। তখনই সেই সাদা পোশাক পরা মেয়েটি হঠাৎ জেগে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে, অর্থাৎ সে এখনো মারা যায়নি। বৃদ্ধ মহিলাটিও বোঝে যায় মেয়েটি পালানোর চেষ্টা করছে। সে সঙ্গে সঙ্গে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে আঘাত করতে থাকে আর বলতে থাকে, তোকে আমার আর দরকার নেই। এই সময়ই দরজা জোরে বন্ধ হওয়ার ফলে আরিনীর ঘুম ভেঙে যায়। বুঝতে পারে সে দেখছিল এক দুঃস্বপ্ন। এরই মধ্যে বাড়িতে প্রবেশ করেছে তার স্বামী হেন্দ্রা, যে তার স্ত্রী আরিনীকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করে এবং ঘরে থাকা এক ব্যক্তিকে বের করে দিতে চায়। ঘুম জড়ানো চোখে আরিনী বোঝানোর চেষ্টা করে সেখানে কেউ লুকিয়ে নেই, কিন্তু হেন্দ্রা বিশ্বাস করে না। হঠাৎ সে এক ব্যক্তির ছায়ামূর্তি দেখতে পায়, যা মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। আরিনী স্বামীকে শান্ত করার চেষ্টা করে এবং বোঝায় সে কোনো পরকীয়া করছে না, কিন্তু হেন্দ্রা নানা অদ্ভুত শব্দ শুনতে থাকে। যদিও বাড়িতে শুধু তারা দুজনই ছিল, আরিনী তাকে শান্ত করার ওষুধ খেতে দেয় যেন সে আর বিভ্রমে না ভোগে। সে অনুরোধ করে তাদের ছেলে ইরানের ভালোর জন্য ওষুধটি খেতে হবে, কিন্তু হেন্দ্রা তা মানতে অস্বীকার করে এবং বলে সে পাগল নয়। শেষ পর্যন্ত সে মোটরসাইকেল নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এই ঘটনার 2 বছর পর আরিনী একটি প্রত্যন্ত গ্রামে এসে 31 নম্বর সেই পুরনো ভাড়া বাড়িতে ওঠে। বাড়িটি পুরনো হলেও এখনও ভালো অবস্থায় আছে, শুধু একটু অযত্নে। আরিনী ইতিমধ্যে হেন্দ্রার সঙ্গে বিচ্ছেদ করেছে এবং নতুন স্বামী প্রামের সঙ্গে বিয়ে করেছে। মানসিক অবস্থার কারণে ইরানের হেফাজত মায়ের কাছেই থাকে। ইরান দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে, তার পিছু নেয় মা ও সৎ বাবা। আরিনী দেয়ালে ঝুলে থাকা এক দম্পতির ছবি দেখে থমকে যায়। প্রাম স্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করে, কেননা তাদেরকে এমন নির্জন জায়গায় থাকতে হচ্ছে। আরিনী জানায় এতে তার কোনো আপত্তি নেই, সেখানে স্বস্তি বোধ করছে। ঠিক তখনই দরজার ঘণ্টা বেজে ওঠে। এক বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে নতুন বাসিন্দাদের দেখছিলেন। প্রাম তার স্ত্রীকে পরিচয় করিয়ে দেয়। তিনি হলেন বুস্ত্রী, যিনি 20 বছরেরও বেশি সময় ধরে এই বাড়ি দেখাশোনা করছেন। ইয়ান নতুন খেলনা হাতে নিয়ে বাইরে দৌড়ে যায়। বুস্ত্রী আরিনীকে গাড়ির জিনিস নামাতে সাহায্য করে। আরিনী জিজ্ঞেস করে তিনি কতদিন ধরে এখানে কাজ করছেন। বুস্ত্রী জানান তিনি 35 বছর ধরে এই বাড়িতে আছেন। স্বামী মারা যাওয়ার পর তিনি বাড়ির পেছনে একাই থাকেন। বাড়ির মালিকেরা তাকে বাড়িটির দেখভাল করার দায়িত্ব দিয়ে গেছেন। পাড়ার বাচ্চারা একজন ফল বিক্রেতা মায়ের সঙ্গে আসে। তারা গাছ থেকে তোলা টাটকা ফল কিনতে থাকে। এই সময় এক কণ্ঠ শোনা যায়, যে বলছিল, হ্যাঁ আমি জানি না, আমি সত্যিই জানি না। সেই রাতে আরিনী নতুন ঘরে ইরানকে ঘুম পাড়িয়ে দেয়। প্রাম গরম কফি খেতে খেতে ওপরে আসে। সে ছাদের কোনায় ঝুলে থাকা 2টি পাখির বাসা দেখতে পায়। মা পাখিরা তার বাচ্চাদের খাবার খাওয়াচ্ছিল। ইরানের ঘর থেকে বের হয়ে আরিনী স্বামীর কাছে আসে। প্রাম জানায় সে ইরানকে তাদের নতুন বাড়ির কাছের একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। আরিনী স্বস্তির হাসি দিয়ে তাকে ধন্যবাদ জানায়। সে আবেগে আপ্লুত হয়, দেখে প্রাম কত আন্তরিকভাবে ইয়ানকে ভালোবাসে। যদিও ইয়ান তার প্রথম স্বামীর সন্তান, আরিনী স্বামীর প্রতি স্নেহ দেখালে প্রাম নিজেকে সামলে নেয় এবং বিছানায় সেই ঘনিষ্ঠতা আর বাড়তে দেয় না। বরং সে বলে তার আরেকটি চমক আছে। প্রাম আরিনীকে একটি পুরনো সেলাই মেশিন উপহার দেয়, যা দেখতে একদম আরিনীর মায়ের মেশিনের মতো। উপহারটি পেয়ে আরিনী খুব আবেগে ভরে ওঠে।
কারণ ছোটবেলায় সে মায়ের মেশিনে সেলাই করতে খুব ভালোবাসত। পরদিন সকালে ইয়ান আর বিমা খেলনা তলোয়ার নিয়ে খেলছিল। আরিনী ঘরের কাজে ব্যস্ত থেকেও ইয়ানকে সাবধানে খেলতে বলে। তলোয়ার খেলা শেষ হলে বিমা লুকোচুরি খেলতে প্রস্তাব দেয়। বিমা চোখ বন্ধ করে 30 পর্যন্ত গোনে আর ইয়ান লুকোনোর জায়গা খুঁজতে থাকে। প্রথমে ইয়ান ড্রয়িং রুমে পিয়ানোর পাশে লুকোয়, কিন্তু জায়গাটা খুব চোখে পড়ার মতো হওয়ায় সে রান্নাঘরের দিকে দৌড়ে যায়। সেখানে সে একটি শক্ত করে বন্ধ ঘর দেখতে পায়। দরজা আটকে থাকা কাঠের খিল সরিয়ে সে ভেতরে ঢোকে। ওদিকে 30 গুণা শেষ করে বিমা ইয়ানকে খুঁজতে শুরু করে। ইয়ান বিমার পায়ের শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে মেঝেতে পড়ে থাকা একটি দরজার লক দেখতে পায় এবং সেটা খুলে ফেলে। হঠাৎই কিছু ঘটে যায়। বিমা অনেক খুঁজেও ইয়ানকে পায় না। সে চিৎকার করে বলতে থাকে সে হেরে গেছে। ইয়ান যেন বেরিয়ে আসে, কিন্তু এর মধ্যেই ইয়ান ওপরতলা থেকে পড়ে গিয়ে কয়েক মিনিট অজ্ঞান হয়ে থাকে। জ্ঞান ফিরতে সে কাঁদতে কাঁদতে মাকে ডাকতে থাকে। এই সময় দেখা যায় ঘরের কোণে বড় আয়নার ওপর সাদা কাপড় ঢাকা ছিল। ইয়ান কৌতূহল নিয়ে কাপড় সরিয়ে নিজের প্রতিবিম্ব দেখে নানা ভঙ্গি করতে থাকে। হঠাৎ ওপর থেকে বিকট শব্দ শুনে সে ভয় পেয়ে যায়। আবার আয়নার দিকে তাকাতেই কিছু অস্বাভাবিক অনুভব করে। সে দরজার দিকে দৌড়ায়, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। এদিকে আরিনী খেয়াল করে বাচ্চাদের কোনো শব্দ শোনা যাচ্ছে না। বিমা কাঠের বাক্স থেকে বেরিয়ে এসে জানায় সে জানে না ইয়ান কোথায়। তারা লুকোচুরি খেলছিল, কিন্তু ইয়ান আর বের হয়নি। আরিনী দিশেহারা হয়ে বাড়ির সব ঘর খুঁজতে থাকে, কিন্তু ইয়ানকে পায় না। আতঙ্কিত হয়ে সে তখনই কাজ ফেলে ফের প্রামের কাছে দৌড়ে যায় এবং জানায় ইয়ান নিখোঁজ। প্রাম দ্রুত খুঁজতে গিয়ে রান্নাঘরের ওয়াশ বেসিনের কাছে দরজার খিল পড়ে থাকতে দেখে। সে বুঝতে পারে ইয়ান ওই ঘরে ঢুকেছিল। প্রাম জোরে চিৎকার করে আরিনীকে ডাকে। নিচে নেমে সে ইয়ানকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তাকে কোলে নিয়ে ওপরে উঠে আরিনীর হাতে দেয়। ছেলেকে এ অবস্থা দেখে আরিনী ভেঙে পড়ে। সে ভয় পায় ইয়ান হয়তো আর জাগবে না। ভাগ্য ভালো ইয়ান জ্ঞান ফিরে পায়, যদিও শরীর খুব দুর্বল আর জ্বরে পুড়ছে। বিমাও কাঁদতে থাকে। কিছুক্ষণ পর বুস্টি ঘরে ঢুকে প্রাম ও আরিনীকে জড়িয়ে থাকতে দেখে। প্রাম তাকে অনুরোধ করে আরিনীর বাড়ির কাজে সাহায্য করতে আর ইয়ানের দেখাশোনা করতে, কিন্তু বুস্টি কেন যেন রেগে সেখান থেকে চুপচাপ সরে যায়। মাঝরাতে ইয়ান ঘুমিয়ে থাকা অবস্থাতেই ধীরে ধীরে হাওয়ায় ভাসতে শুরু করে। সে ঘুমিয়েছিল মা বাবার মাঝে। ঘুমের ঘোরেই সে বুস্টির ডাক শুনে নিচে নেমে যায়। বুস্টি হাসি মুখে তাকে নিচতলায় ডাকে। মাঝরাতে ঘুম ভেঙে প্রাম টের পায় ইয়ান বিছানায় নেই। সে বাইরে বেরিয়ে খুঁজতে গিয়ে দরজার সামনে পড়ে থাকা মুরগির খেলনায় পা দেয়। ভেতরে গিয়ে দেখে ইয়ান পিয়ানোর সামনে বসে মাথা ঠুকছে। প্রাম তাকে থামানোর চেষ্টা করে, তখন আরিনী আতঙ্কিত মুখে এসে ছেলেকে কোলে তুলে নেয়। পিয়ানোর উপর প্রামেরটি বাড়ির ছবি দেখতে পায়। সকালে ইয়ান নাস্তা করতে করতে ক্রেয়ন দিয়ে একটি ছবি আঁকছিল। প্রাম জিজ্ঞেস করে ইয়ানের আগে কখনো ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস ছিল নাকি। আরিনী জানায় কখনই না। প্রাম কাজে বের হওয়ার সময় বুস্টি জানায় মিস্ত্রি এসেছে। প্রাম তাদের দিয়ে বড় আয়নাটা ওপর তলায় তুলতে বলে। এদিকে আরিনী ইয়ানের আঁকা বাড়ি আর গাছের ছবি দেখে প্রামকে দেখাতে যায়, কিন্তু আয়নাটা দরজার সামনে থাকায় সে আটকে যায়। হঠাৎ আয়নায় নিজের ছায়াকে অস্বাভাবিক মনে হয়। প্রতিবিম্ব তার নড়াচড়ার সঙ্গে মিলছে না, বরং তার দিকে তাকিয়ে হাসছে। প্রাম মিস্ত্রিদের বলে আয়নাটা ইস্ত্রি সেলাই করে রাখতে। সেভাবে সুন্দর পোশাক সেলাই করার সময় এটা কাজে লাগবে। আয়নাটা দেখে আরিনীর অস্বস্তি লাগে, কিন্তু প্রামের উৎসাহ দেখে সে কিছু বলে না। দুপুরবেলা আরিনী কাপড় সেলাই করছিল আর ইয়ান মায়ের পাশে বসে ছবি আঁকছিল। হঠাৎ সামনের দরজার ঘণ্টা বেজে ওঠে। দরজা খুলে দেখা যায় হেন্দ্র এসেছে। তার অসুস্থতার কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে, তাই আরিনী আর হেন্দ্রের মুখে অস্বস্তি স্পষ্ট ছিল। আরিনীর মনে প্রশ্ন জাগে হেন্দ্রা তাদের নতুন বাড়ির ঠিকানা জানল কিভাবে। পরে জানা যায় পাশের বাড়ির লোকের কাছ থেকে সে আরিনী ও প্রামের বিয়ের নিমন্ত্রণপত্র পেয়েছিল। হতাশা আর কষ্টে সে নিজেকে কষ্ট দিচ্ছিল। সে জানায় আজ আসার উদ্দেশ্য শুধু ইয়ানের সঙ্গে দেখা করা। আরিনী মিথ্যে বলে যে ইয়ান এখনও স্কুল থেকে ফেরেনি, কিন্তু বাবার কণ্ঠস্বর শুনে ইয়ান বেরিয়ে আসে, যদিও মায়ের পেছনে লুকিয়ে থাকে।
নিজের বাবাকে দেখেও সে ভীত। হেন্দ্রা ইয়ানের জন্য প্রিয় খেলনা এনেছে এবং তাকে সাঁতার কাটতে নিয়ে যেতে চায়। এমনকি সুইমিং পুল আছে এমন হোটেলের রুমও বুক করেছে। ইয়ান যাওয়ার আগে মায়ের মুখের দিকে তাকায় অনুমতির জন্য। আরিনি বলে আরেকদিন যেও। অতীতের ভয়ঙ্কর স্মৃতি তাকে এখনও তাড়িয়ে বেড়ায়, তাই ছেলেকে হেন্দ্রার হাতে দিতে সে দ্বিধাবোধ করে। হেন্দ্রা অনুরোধ করতেই থাকে। অনেকদিন সে ছেলেকে দেখেনি। ইয়ানও মায়ের কাছে তাকতে মিনতি করে যেতে চায়। বুস্রি ইয়ানকে সাঁতারের প্রস্তুতির জন্য ঘরে নিয়ে যায়। আরিনি বলে সন্ধ্যার আগে ইয়ানকে ফিরিয়ে দিতে হবে, কারণ প্রামের কাছে অনুমতি নেওয়া হয়নি। হেন্দ্রা কড়াস্বরে বলে সে ইয়ানের জন্মদাতা বাবা, সেই ইয়ানের আসল বাবা। আরিনি জবাব দেয় এখন প্রামই তার ও ইয়ানের দায়িত্বে আছে। হেন্দ্রা অবাক হয়ে বলে আরিনি কি এখনও তাকে এতই ঘৃণা করে? এরই মধ্যে আনন্দে ইয়ান বেরিয়ে আসে। আরিনি বলে বেশি সময় যেন সাঁতার না কাটে, কাল সকালে স্কুল আছে। এরপর যখন রাত হয় তখন আরিনি হঠাৎ বুঝতে পারে ইয়ান এখনও ফেরেনি। বাইরে প্রবল বৃষ্টি, হেন্দ্রার ফোনও বন্ধ। প্রাম ফিরতেই আরিনি তাকে অনুরোধ করে হোটেলে নিয়ে যেতে। তারা বের হতে গেলে হেন্দ্রা হঠাৎ গাড়ির পেছনে এসে দাঁড়ায়। ভিজে একাকার সে ইয়ানকে ফিরিয়ে দেয়। আরিনি দ্রুত ভেজা ইয়ানকে কোলে নিয়ে ঘরে ঢোকে। হেলমেট ফেরত দিতে গিয়ে সে হেন্দ্রাকে রেগে বলে কেন কথা রাখেনি, কেন ফোন বন্ধ তার? হেন্দ্রা বলে বৃষ্টিতে ফোন নষ্ট হয়ে গেছে। হঠাৎ আবহাওয়া বদলে যাওয়ায় রেনকোটও ছিল না। হেন্দ্রা আবার জিজ্ঞেস করে কেন আরিনি তাকে এত ঘৃণা করে। আরিনি জানায় 5 বছর ধরে সে শান্তিতে বাঁচেনি। হেন্দ্রার অসুখের কারণে তারা সবসময় আতঙ্কে ছিল। এ সময় হঠাৎ সে তার হাত শক্ত করে ধরে। ভয় পেয়ে আরিনির চিৎকার করে প্রামকে ডাকে। প্রাম এসে হেন্দ্রার হাত সরিয়ে দেয় আর হেন্দ্রাকে বলে আরিনি ও ইয়ানের নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সময় দরকার। সে হেন্দ্রাকে কিছুদিন দূরে থাকতে বলে। সেই রাতে আরিনি এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে নিজেকে দেখতে পায় এক নির্জন পাহাড়ের চূড়ায়। সেখানে একটা পুরনো খাট আর একটা বড় আয়না। আশেপাশে কয়েকজন ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আরিনির চোখ আটকে যায় আয়নার ভেতরের প্রতিচ্ছবিতে, যেখানে এক সুন্দরী মেয়েকে দেখা যায়। হঠাৎ তার চেহারা বিকৃত ও ভয়ঙ্কর হয়ে যায়। তার হাত আয়না থেকে বেরিয়ে এসে আরিনির গলা চেপে ধরে। শুধু তাই নয়, আরিনি আয়নার ভেতরে ইয়ানকেও দেখতে পায়, যেন সে সেখানে বন্দী। ভয়ে উন্মাদ হয়ে সে আয়নায় আঘাত করে, ভাঙতে চায়, কিন্তু অবাক করার ব্যাপার হলো আয়নাটা যেন কোনোভাবেই ভাঙা যাচ্ছিল না। হঠাৎ ঘুম ভেঙে যায় আরিনির, কিন্তু চোখ খুলে সে অবাক হয়ে যায়, কেননা বিছানায় ইয়ান নেই। সে দৌড়ে নিচে নামে আর তখনই দেখে বুস্রি শান্তভাবে ইয়ানকে এক দোলনার চেয়ারে শুইয়ে দিচ্ছে। আরিনিকে দেখে বুস্রি বলে এই তো এখনই ঘুমোলো। বুস্রি বলে ইয়ান নাকি ঘুমের মধ্যে হাঁটছিল, তাই সে কোলে নিয়ে ঘুম পাড়িয়েছে। আরিনি ইয়ানকে নিয়ে নিজের ঘরে আসে। এরপরে রাতে আরিনি নিয়মিত এক ক্লায়েন্ট লুলুকের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল নতুন জামার ডিজাইন নিয়ে। লুলুক বলে গলার কাটাটা একটু গভীর করতে, যেন পোশাকটা আরও আকর্ষণীয় দেখায়। আরিনি হেসে তার কথা নোট করে। এই সময় আয়নায় প্রামের ছায়া দেখা যায়, মলিন সাদা শার্ট পরে। প্রাম দাঁড়িয়ে তাকে সতর্ক করছে, তোমাকে চলে যেতে হবে। একই সময় লুলুক হতবাক হয়ে দেখে আরিনি একা নিজের সঙ্গে কথা বলছে। লুলুক কোনো মানুষকে সেখানে দেখতে পাচ্ছিল না। আরিনি এখনও তার স্বামীর মতো দেখানো সেই ছায়ার সঙ্গেই কথা বলছিল। কথা শেষ হতে লুলুক বলে সেই সময় থেকে এখানে কেউ নেই। আরিনি সঙ্গে সঙ্গে পেছনের দিকে পরীক্ষা করতে গিয়ে পাশের ঘরে চুপচাপ ঝুঁকে তাকায়। লুলুক ভয় পেয়ে একা বসে অপেক্ষা করতে থাকে, কারণ নতুন বাড়িটা অনেকটা ভীতিজনক মনে হচ্ছিল। ভিডিও কলের পর্দায় অদ্ভুত অস্বাভাবিক কিছু একটা দেখা যায়। লুলুক আরিনির চিৎকার শুনতে পায়। সে তার স্বামীকে ফোন করতে চেষ্টা করে। এই বিশৃঙ্খলার মধ্যে ভিডিও কল ডিসকানেক্ট হয়। আরিনি একা পড়ে যায় ভয়ের মধ্যে, যা এখন আর কল্পনা মনে হয় না। এর কয়েক ঘন্টা পর প্রকৃত প্রাম ঘরে আসে, বিভ্রান্ত অবস্থায়। সে দেখে আরিনি কোণে একা বসে রয়েছে। প্রাম কাছে গিয়ে দেখে আরিনিকে মোটেও স্বাভাবিক দেখাচ্ছে না। প্রাম তাকে কোলে তুলে শান্ত করে। পরের দিন সকাল, আরিনি বড় আয়নার দিকে আরও কৌতূহলী হয়ে ওঠে। জটিল নকশা করা ফ্রেমে হাত বুলিয়ে দেখে। সরে আসার পরই সে স্পষ্ট শুনতে পায় আয়নার ভেতর থেকে শব্দ আসছে। তখনই প্রাম ফোন করে।
আর আরিনী লক্ষ্য করে ইয়ান বাড়িতে নেই। রাগে ফুঁসতে ফুঁসতে আরিনী বুস্টির বাড়িতে যায় ইয়ানকে আনতে। সে বুস্টিকে বকাঝকা করে, কেন বারবার ইয়ানকে না জানিয়ে নিয়ে যায়। পরিস্থিতি ঠান্ডা করতে বুস্টি তাকে চা পান করতে বলে। চায়ের আড্ডার মাঝেই সাহস সঞ্চয় করে আরিনী প্রশ্ন করে এই পুরনো বাড়িটার আসল ইতিহাস কি। আরিনীর কৌতূহল দিন দিন বাড়তেই থাকে, এই বাড়ির আসল মালিককে। উত্তর খুঁজতে সে বুস্টির কাছে সরাসরি বাড়ির মালিকের ফোন নম্বর চায়, কিন্তু বুস্টির নম্বর দেয় না। উল্টো জিজ্ঞেস করে কেন সে মালিকের নম্বর জানতে চাচ্ছে। আরিনী থামে না। সে একদিন পুরনো জিনিসপত্রের দোকানে যায়। সেখানে তার চোখ পড়ে এক মেয়ের ওপর, নাম তিয়াস। সে সদ্য একটা পুরনো বই কিনেছে। কৌতূহলবশত আরিনী তিয়াসকে অনুসরণ করতে থাকে, কিন্তু ধরা পড়ে যায়। আরিনী বলে আমি ওই আয়না আর ওই প্রতীক নিয়ে কিছু তথ্য খুঁজছি। তিয়াসও রহস্যময় আয়নাটাকে চিনতে পারে। বরং আরিনীর গল্প শুনে তার নিজের ছোট বোন শাড়ির কথা মনে পড়ে যায়। এক রাতে শাড়ি ফোন করে আতঙ্কে চিৎকার করছিল তাদের বাড়ির আয়নাকে ঘিরে। তিয়াস বইয়ের ভেতরে একটা ছবিও দেখায়। আরিনী দেখে ওটা তাদের বাড়ির আয়নার হুবহু ছবি। সেই দিনই মিসেস লুলুকা সে তার পোশাক ঠিক করতে, কিন্তু বাড়ির অদ্ভুত পরিবেশে সে অস্বস্তি বোধ করে। একসময় একা থাকতে থাকতে তার চোখ পড়ে কাপড় দিয়ে ঢাকা বড় আয়নাটার দিকে। কৌতূহলে সে কাপড় সরিয়ে ফেলে। ঠিক তখনই আরিনী ঘরে ঢোকে এবং আয়নাটা আবার ঢাকতে যায়। হঠাৎ আয়নার ভেতর থেকে এক সুন্দরী মেয়ের অবয়ব ভেসে ওঠে। সে শাড়ি, নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে ওকে বিশ্বাস করো না। কিন্তু কাকে বিশ্বাস না করতে বলছে? আরিনী বিভ্রান্ত হয়ে আরও কাছে এগোয়। লুলুক পুরো দৃশ্য দেখে ভয়ে জমে যায়। ঠিক তখনই হেন্দ্রা এসে পড়ে। এই সময় লুলুক ভয়ে হেন্দ্রার হাতে আঘাত করে, কেননা হঠাৎ করে হেন্দ্রা এখানে চলে এসেছে। পরিস্থিতি সামাল দেয় আরিনী। সে হেন্দ্রার আঘাত পাওয়া অংশে বরফ লাগায়। হেন্দ্রা এবার শান্ত। সে ক্ষমা চাইতে এসেছে, ইয়ানের জন্য উপহার এনেছে, এমনকি আবার সাঁতার কাটতে নিয়ে যেতে চায়। কিন্তু আরিনী এবার কঠোরভাবে না বলে দেয়। ঝগড়া শুরু হয়। প্রাম এসে হেন্দ্রাকে চলে যেতে বলে, কিন্তু হেন্দ্রা আচমকা প্রামের দিকে তাকিয়ে বলে তার মনে হচ্ছে প্রামের ভেতরে অন্য কেউ আছে। হঠাৎ সে প্রামকে ঘুষ মারে, চিৎকার করে বলে বেরিয়ে আয়, তুই কে? শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ভেঙে পড়া আরিনী অবশেষে স্বীকার করে কেন সে হেন্দ্রাকে ডিভোর্স দিয়েছিল। সে ভয় পায় ইয়ান যেন বাবার মতো মানসিক অসুস্থতায় না ভোগে। তাই সে ঠিক করে ইয়ানকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে। একদিন সেলাই করতে করতে আরিনী শুনতে পায় ঠক ঠক শব্দ। মেঝেতে লাঠির ঠক ঠক আওয়াজ। ওটার বুস্টির হাঁটার লাঠি। রহস্যময় ভঙ্গিতে বুস্টি বাড়ি ছেড়ে চলে যায়। জানালা দিয়ে তাকিয়ে সব দেখে আরিনী। তারপর সে আবার সেই বড় আয়নার সামনে দাঁড়ায়। সে আয়নাটাকে ছুঁয়ে দেখে, টোকা দেয়। হঠাৎ আয়নার উপর লেখা ভেসে ওঠে। আরিনী বারবার মুছতে চায়, কিন্তু কোনোভাবেই মোছা যাচ্ছিল না। একদিন স্কুল থেকে ইয়ানকে আনতে গিয়ে সে হেন্দ্রাকে দেখতে পায়। ভয় সামনে সে তার কাছে যায়, আয়নায় ওঠা লেখার কথা বলে এবং পড়তে সাহায্য করতে বলে। হেন্দ্রা ধীরে ধীরে অক্ষরগুলো সাজায়। এগুলো আসলে এক অ্যানাগ্রাম। অক্ষরগুলো সাজালে একটি নাম দাঁড়ায়, যেটি ছিল উইরানেগারা। এখানে রহস্য আরও গভীর হয়। এই উইরানাগারাকে মানুষ, আত্মা, নাকি একটি বাড়ির অতীতের সঙ্গে জড়িত কেউ? তিয়াসের সঙ্গে আরিনীর দেখা হওয়াটা যেন পুরনো বাড়ির রহস্যের এক নতুন অধ্যায় খুলে দেয়। তিয়াস তার পরিবারের কিছু ছবি দেখায়। দেখে আরিনী স্তব্ধ। তিয়াসের মৃত বোন শাড়ি আর তাদের মা একসময় সেই বাড়িতেই থাকতেন, যেখানে এখন আরিনী থাকে। তিয়াস জানায় তাদের পরিবারের অদ্ভুত সব ঘটনা নাকি শুরু হয়েছিল এক আয়নাকে ঘিরেই। আরিনী স্বীকার করে সে প্রায়ই আয়নার ভেতরে শাড়ির অবয়ব দেখে। তিয়াস কিছুক্ষণ চুপ থাকে, তারপরই বলতে থাকে তিক্ত সত্যটা। লোকজন বলে শাড়ি আর তার মায়ের মৃত্যু নাকি ডাকাতদের হাতে হয়েছিল, কিন্তু তিয়াস কখনো সেটা পুরোপুরি বিশ্বাস করেনি। আরিনীর সন্দেহ আরও বাড়ে যখন সে তিয়াসের পারিবারিক ছবিতে বুস্টির ছায়ামূর্তি দেখতে পায়। সে তিয়াসের কাছ থেকে সেই পুরনো বইটির ধার নেয়। চুপি চুপি একদিন আরিনী বুস্টির বাড়িতে ঢুকে পড়ে। সে সূত্র খুঁজতে খুঁজতে বইয়ের সঙ্গে মিলে যায় এমন এক মন্ত্রের অংশ খুঁজে পায়। ভয়ে কাঁপতে কাঁপতে সে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে দেখে বুস্টি একদম স্বাভাবিকভাবে রাতের খাবার তৈরি করছে। আরিনী ভান করে কিছুই হয়নি, বরং তাকে একসঙ্গে বসে খেতে বলে। খাওয়ার টেবিলে বসে আরিনী ধীরে ধীরে পুরনো বাসিন্দাদের কথা তুলতে থাকে।
হঠাৎ সে জিজ্ঞেস করে, বুশ্রী শাড়ি কি খেতে পছন্দ করত? প্রশ্নটা শুনে বুশ্রীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। কিছুক্ষণ সবাই নীরব থাকে। বুশ্রী অজুহাত দেয় ওই সময় সে নাকি শহরের বাইরে কাজ করছিল। আরিনী ছাড়ে না, সে জিজ্ঞেস করে তাহলে তখন সেই বাড়িতে শাড়িদের সঙ্গে কে কাজ করত? অবশেষে বিরক্ত গলায় বুশ্রী একটা নাম বলে, সুকুমা। আরিনী ভয় আর সন্দেহে কাঁপতে থাকে। সে প্রামকে সব বলে, কিন্তু প্রাম তাকে শান্ত হতে বলে, বুশ্রীর বিরুদ্ধে খারাপ কিছু না ভাবতে বলে। পরের দিন উল্টো বুশ্রী আরিনীকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় সব সত্য বলবে বলে। সেখানে গিয়ে আরিনী বাথরুমে যাওয়ার ভান করে, চুপি চুপি বাড়ির চাবি সরিয়ে নেয়। বুশ্রী চা বানিয়ে এনে বসে কথা বলতে শুরু করে। আলাপ আবার ঘুরে আসে শাড়ির প্রসঙ্গে। তারপর বুশ্রী শান্ত গলায় বলে, ওই আয়নাটা কোনো সাধারণ আয়না নয়, ওটা আসলে দেহ বদলের রিচুয়াল করার মাধ্যম। চন্দ্রগ্রহণের সময় সেই রিচুয়াল সম্পন্ন করা হয়। আরিনী যদিও সে মন্ত্রের অংশ সরিয়ে নিয়েছে, তবুও বুশ্রী আত্মবিশ্বাসী সে রিচুয়াল সম্পূর্ণ করতে পারবে। এরপর বুশ্রী যে কথা বলে তাতে আরিনীর রক্ত ঠান্ডা হয়ে যায়। বুশ্রী স্বীকার করে শাড়ি আর তার মাকে সেই খুন করেছে। ঘরটা হঠাৎ দম বন্ধ করা নীরবতায় ভরে যায়। আরিনী পালানোর জন্য দৌড়াতে থাকে। বুশ্রীর বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে সে প্রামের সঙ্গে ধাক্কা খায়। আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে, তাড়াতাড়ি বাড়ি চলো। এদিকে বুশ্রী পেছনে তাড়া করছে। বাড়ি পৌঁছে আরিনী ইয়ানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পাওয়া যায় না। হঠাৎ বুশ্রী সেখানে হাজির হয়, আর তারপর সবচেয়ে ভয়ঙ্কর সত্য সামনে আসে। প্রাম আসলে বুশ্রীর প্রেমিক। সে আরিনীকে আঘাত করে অচেতন করে ফেলে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, শাড়ি আর তার মাকে খুন করার পেছনে প্রামও ছিল। তাদের ভয়ঙ্কর উদ্দেশ্য বুশ্রীর জন্য নতুন দেহ খোঁজা। বুশ্রীর আসল নামই ছিল সুকুমা, আর প্রাম হলো সেই উরানেগারা, এক বৃদ্ধ যে আগেও এই অভিশপ্ত রিচুয়াল করে নতুন দেহ পেয়েছে। এই মুহূর্তে আরিনী বুঝতে পারে সেই হলো তাদের পরবর্তী বলি। অভিশপ্ত দেহ বদলের রিচুয়াল সম্পূর্ণ করার জন্য সেই পরের শিকার। উইনেগারা সবকিছুর শুরুটা খুলে বলে, সব শুরু হয়েছিল সেই বই থেকে। এই বইতে ছিল অমরত্বপর মন্ত্র, দেহ বদলের গোপন রিচুয়াল। এই বাড়ির আসল মালিক পাক শাসঙ্ক এবং তার স্ত্রী শ্রী ছিলেন প্রথম শিকার। সেই রিচুয়ালে উইনেগারা ও সুকমা তাদের দেহ বদল করতে সক্ষম হয়। এরপর বেশ কিছু বছর কেটে যায়। বয়স বাড়ার পর উইনেগারা আবার রিচুয়াল করে নতুন দেহ পায়। এবার সে প্রামের শরীর দখল করেছে, কিন্তু সুকুমা এখনও নতুন দেহ পায়নি। তখনই প্রাম লক্ষ্য করে ইয়ান হঠাৎ উধাও। ছেলেটা আসলে আলমারির ওপরে লুকিয়েছিল। চুপি চুপি সে হেন্দ্রাকে ফোন করে আরিনীকে বাঁচাতে। ঠিক তখনই আকাশের চন্দ্রগ্রহণ শুরু হয়। রিচুয়াল শুরু হওয়ার সময় এসে গেছে। কিছুক্ষণের মধ্যেই হেন্দ্রা সেখানে এসে পৌঁছায়। ইয়ান হেন্দ্রাকে সেই বইটা দেখায়। হেন্দ্রা বুঝতে পারে ভয়ঙ্কর বিপদ কি ঘটতে যাচ্ছে। এদিকে আরিনী ইতিমধ্যে আয়নার ভেতরে আটকা পড়েছে। এ সময় হেন্দ্রা ইয়ানকে লুকিয়ে থাকতে বলে, আর নিজে আয়নার ভেতরে ঢুকে পড়ে। দুই জগতের মাঝের দরজা পেরিয়ে ভেতরে সে এক ভয়ঙ্কর গুহার মধ্যে পড়ে। চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছিল অশান্ত সব আত্মারা। অন্যদিকে আরিনী বাধা অবস্থায় পড়ে আছে, তার হাত পা বেঁধে রক্ত সংগ্রহ করা হচ্ছিল। বুশ্রী সেই রক্ত পান করে রিচুয়ালের অংশ হিসেবে। ঠিক সেই সময় অজান্তে ইয়ানও আয়নার ভেতরে ঢুকে পড়ে। তার হাতে ছিল গুলতি। সে পাথর ছুঁড়ে বুশ্রীর মাথায় আঘাত করে। রিচুয়াল ভেঙে যায়। হেন্দ্রা দ্রুত এগিয়ে গিয়ে বুশ্রীকে আটকায় এবং আরিনীকে মুক্ত করে। সে বলে, ইয়ানকে নিয়ে এখনই বেরিয়ে যাও। ওদিকে প্রামের শরীরে থাকা উইনেগারা হেন্দ্রার ওপর আক্রমণ করে। চতুর্দিক থেকে আসতে থাকে আত্মারা। আতঙ্কে দৌড়াতে গিয়ে আরিনী পড়ে যায়। বুশ্রী ইয়ানকে মেরে ফেলার হুমকি দেয়। সেই মুহূর্তে হেন্দ্রা এগিয়ে গিয়ে বুশ্রীকে থামায়, কিন্তু সে নিজে আহত হয়। দুই জগতের দরজা তখনও খোলা। সে শক্তি দিয়ে আরিনী ইয়ানকে নিয়ে আয়নার বাইরে বেরিয়ে আসতে পারে। আয়নার ওপারে দাঁড়িয়ে তার মনে ভেসে ওঠে হেন্দ্রার সঙ্গে কাটানো পুরনো ভালো স্মৃতিগুলো। এরপর হেন্দ্রাও জীবিত অবস্থায় আয়না থেকে বেরিয়ে আসে। অবশেষে সবকিছু শান্ত হয়ে যায়। ইয়ান জিজ্ঞেস করে, আমরা কি এখনই বাড়িতেই থাকব? আরিনী চুপ থাকে, তার কাছে কোনো উত্তর নেই। একদিন তিয়াস আরিনীর বাড়িতে আসে। শাড়ির সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সেই লোকটির ছবি দেখায়। অদ্ভুত ব্যাপার হলো, ছবির লোকটাই ছিল প্রামস। ছবিটি দেখা মাত্রই আরিনীর পুরো শরীর যেন পাথর হয়ে যায়।
তখনই হেনরি এসে তাকে জড়িয়ে ধরে আর আরিনীর মনের ভেতরে সন্দেহ বাসা বাঁধে। আয়নার জগৎ থেকে হেনরি কি সত্যিই ফিরে এসেছে? সে কি সত্যিই তার স্বামীর সঙ্গে আছে?